আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা সর্বশেষ কি বলে হচ্ছে শেক্সপিয়রের সনেট নিয়ে কথা বলেছিলাম। তো আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। আর আপনাদের যেহেতু সামনে এক্সাম, আমি বলে রাখি সেটা হচ্ছে আপনাদের ঈদের পর দিন থেকেই ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। সো আমার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কথা আছে, হয়তো বা সেটা এক সপ্তাহ ডিলে হবে। তো আপনাদের ঈদের পর দিন থেকে, অর্থাৎ ঈদ যেদিন হবে 22 তারিখ, 23 তারিখ 8:30 থেকে আপনাদের ক্লাস শুরু হবে। আশা করি এই ব্যাপারে আপনাদের আপত্তি থাকবে না। আমরা হচ্ছে সর্বশেষ শেক্সপিয়ারের সনেট নিয়ে কথা বলছিলাম। আমরা অনেকবার বলেছি স্যার থমাস ওয়েট, উনি হচ্ছেন কি বলে ইংলিশ সনেটের জনক, বাট শেক্সপিয়রকে বলা হচ্ছে ইনোভেটর, প্রবর্তক। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের সাথে হালকা কিছু বিষয়, ভিন্ন কিছু বিষয় শেয়ার করতে চাই। তার মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছেন রিভার অফ অ্যাভন, যেটা বলছিলাম আর কি, যে ঠিক যেভাবে হচ্ছে মাইকেল মধুসূদনের সাথে হচ্ছে কপোতক্ষ মিশে আছে, অ্যাজ সেম অ্যাজ আমার ধারণা সাউন্ড সিস্টেম ক্লিয়ার। ঠিক দেখতে পাচ্ছেন এই যে রিভার অ্যাভন, যেই অ্যাভন নদীর তীরে, যেই স্নিগ্ধ নদীর তীরে আমাদের কিংবদন্তি, আমাদের ইংরেজি সাহিত্যের কিংবদন্তি কবি নাট্যকার জন্ম নিয়েছেন। তিনি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়র। এটাই হচ্ছে সেই অ্যাভন নদী, আশা করি দেখতে পাচ্ছেন। কেমন, এটাই সেই অ্যাভন নদী। আপনি যদি ইউটিউবে অ্যাভন লিখে সার্চ দেন তাহলে আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। সো দিস ইজ অ্যাভন রিভার। এটা হচ্ছে সেই অ্যাভন নদীর তীরে, এই নদীবদ্ধ জায়গাতেই হচ্ছে জন্ম নিয়েছিলেন কি বলে সেই 1500 সালের দিকে মহান কিংবদন্তি উইলিয়াম শেক্সপিয়র। খুবই সুন্দর একটা সিনারি। এবং আরেকটা বিষয় বলে রাখি যে লন্ডনের গ্লোব থিয়েটার যেটাকে বলা হয়, যে এই ছবিটা দেখতে পাচ্ছেন আর কি, এটা গ্লোব থিয়েটার। 3 দিকেই হচ্ছে আপনার ঘেরা, আর একদিকে হচ্ছে গেট, আর এই যে দেখতে পাচ্ছেন মঞ্চ। আর এই গ্লোব থিয়েটারই হচ্ছে শেক্সপিয়র এত সমৃদ্ধি লাভ করে যে একসময় উনি কিনে ফেলেন। এবং তার অ্যাজ ইউ লাইক ইট নাটকের একটা বিখ্যাত উক্তি আছে, দ্য ওয়ার্ল্ড স্টেজ, অল মেন অ্যান্ড উইমেন আর মেয়ারলি প্লেয়ার। পুরো পৃথিবী একটা নাট্যমঞ্চ, আর সেখানে প্রত্যেকটা নারী এবং পুরুষ হচ্ছে সেই নাটকের কলা কৌশলী বা কুশীলব। আপনিও দেখেন, প্রতিদিন আপনি নিজের সাথে নাটক করতেছেন, আপনি হচ্ছে আপনার পরিবারের সাথে নাটক করতেছেন, কখনো স্ত্রী, কখনো হাজবেন্ড, কখনো ভাই, কখনো সন্তান, বিভিন্ন ভাবেই কিন্তু আপনি অভিনয় করেই যাচ্ছেন। সো অল দ্য ওয়ার্ল্ড স্টেজ। সম্রাট জাহাঙ্গীর, মন খারাপ করার কিছু নাই, দ্য পার্ট অফ দ্য লাইফ। সো খেয়াল করে দেখেন, অল দ্য ওয়ার্ল্ড স্টেজ, এটা হচ্ছে শেক্সপিয়র একসময় কিনে ফেলেন, অল দ্য ওয়ার্ল্ড স্টেজ। আর এটা সত্যি কথা বলতে আসলে শেক্সপিয়রের যে নাটকগুলো, এটা আসলে 40টা না 39টা না 38টা না 36টা, যেমন হচ্ছে তার নাটক 36টা হতে পারে। এই বিষয়টা বিতর্কিত। কেন বিতর্কিত? আপনারা একটা বিষয় একটু গভীরভাবে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমরা ইতোমধ্যে যুগ বিভাগ করেছি, এটা আপনাদের কাছে আর অজ্ঞাত নয়। সেটা হচ্ছে আমরা দেখেছি রানী এলিজাবেথ ক্ষমতায় বসেছেন 1558 থেকে, উনি ছিলেন 1603। খেয়াল করে দেখেন, আবার এই 1603 থেকে আপনার 1625 শাসন করেছিলেন হচ্ছে আপনার জ্যাকোবিয়ান পিরিয়ড। কেমন? আবার দেখেন এই মাঝামাঝি, তাহলে আলটিমেটলি কি 1603-এর পরে উইলিয়াম শেক্সপিয়র কোন নাটক রচনা করে নাই? অবশ্যই করেছেন। কেননা আপনি ভালো করে জানেন উইলিয়াম শেক্সপিয়র মারা গেছেন হচ্ছে 1616 সালে। তাহলে উনি কিন্তু জ্যাকোবিয়ান পিরিয়ডেও কিছু সাহিত্য রচনা করেছেন বা কিছু নাটক রচনা করেছেন। সেক্ষেত্রে তাহলে ওনাকে কেন জ্যাকোবিয়ান পিরিয়ডের সাহিত্যিক বলা হয় না? প্রশ্ন হচ্ছে, বাস্তবতা হচ্ছে মানে শেক্সপিয়র হয়ে ওঠা, শেক্সপিয়র উনি যে শেক্সপিয়র এটা হয়ে উঠেছেন হচ্ছে যার স্নেহের ছায়ার আড়ালে, সেটা হচ্ছে রানী এলিজাবেথ। একটা বিষয় মনে রাখবেন, যারা যেই শাসকবর্গ রাজাদের পৃষ্ঠপোষকতা করতেন, তারা সবসময় দেখবেন পৃথিবীর বুকে সাহিত্যে
অনবদ্য অবদান রেখে গেছে। তো শেক্সপিয়র হয়ে উঠেছেন যার মাধ্যমে, আমি যদি সত্যি কথা বলি এটা অনস্বীকার্য। দেখেন আমার সাবেক প্রতিষ্ঠান কনফিডেন্স, আমি শাহিন স্যার, এটা হওয়ার পিছনে এই প্ল্যাটফর্মের মানে অনবদ্য একটা ভূমিকা আছে। আমার নিজের ভূমিকা তো অবশ্যই আছে, আমার কর্ম, আমার ক্লাস। কেননা দেখবেন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমে তামিমও খেলছে, মাশরাফিও খেলছে, সাকিবও খেলছে, সৌম্যও খেলে, কিন্তু দেখবেন সাকিব একটাই, মাশরাফি একটাই, তামিম একটাই। কথা বলছেন কিনা? সো আমি আজকে শাহিন স্যার হওয়ার পেছনে মেনে নিতে হবে অনবদ্য একটা অবদান রেখেছে হচ্ছে কনফিডেন্স। আমি এখন অন্য প্ল্যাটফর্মে নিলেও আমি কিন্তু তাদের তৈরি না, এটা নিঃসন্দেহে আমি কৃতজ্ঞতা স্বীকার করি। কিন্তু এটাও সত্যি কথা হচ্ছে যখন হচ্ছে প্রতিষ্ঠানে, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি জব করবেন, দেখবেন আপনার যোগ্যতা বেড়ে যাবে। যদি প্রতিষ্ঠান অবমূল্যায়ন করে সেখানে কাজ করা আসলে কঠিন। এখন দেখবেন একটা সময় সাকিব খান কিন্তু দেখবেন কাউকে মানে সবাইকে মেনে চলতো, এখন দেখবেন সাকিবকে আবার বোর্ড মেনে চলে, সমীহ করে। বাস্তবতা এটাই। তো কনফিডেন্স ছাড়ার পিছনে আমার অন্যতম কারণ নাই, মানে ক্লাস পারফরমেন্স বা টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নাই। শুধু আমার জনপ্রিয়তা, আমার পেসকে তারা সহ্য করতে পারতো না। যাই হোক, ওইদিকে না যায়। তো যেই কারণে শেক্সপিয়র হয়ে উঠেছেন তার অন্যতম কারণ হচ্ছে রানী এলিজাবেথ। কথা কি বুঝছেন কেন? এই কারণে তাকে বলা হয় এলিজাবেথান পিরিয়ডের সাহিত্যিক। এবং বাস্তবতা হচ্ছে শেক্সপিয়র শায়ক না, শেক্সপিয়রের নাটক 40টা না 42টা বা 36টা, বিষয়গুলোকে মানে এখনো ধূমজাল হওয়ার কারণ কি জানেন? শেক্সপিয়র মারা গেছে 1616 সালে। আমরা একটা ইএস পড়ছিলাম, তার মধ্যে একটা এস ছিল হচ্ছে পিউরিটান। মনে আছে? পিউরিটান হচ্ছে 1620 থেকে মেবি 1660, তাই না? বলেন তো, এজ অফ পিউরিটান। আমরা এমন একটা পিরিয়ড পড়ছিলাম না, এজ অফ পিউরিটান। এই পিউরিটান মানে মনে করেন হচ্ছে তালেবান। এখন খেয়াল করেন, এখন আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আছে। এখন তালেবান কি আর চাইবেন? তালেবান তো নর্মালি দেখছেন কিনা যে রেডিও স্টেশনে একজন মহিলা আরজে আছে বা কোনো একটা গান বাজাইছে, তাকে চাকরিচ্যুত করছে। তাহলে আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, একটু ভেবে দেখেন হচ্ছে মূল বিষয়টা যেটা হচ্ছে মানে শেক্সপিয়র মৃত্যুর পরে তালেবানদের আমলে বা এই যে পিউরিটানদের আমলে, এরা চরমপন্থী খ্রিস্টান ছিল, এদের ব্যাপারে আমরা পরবর্তীতে আরো জানবো। পিউরিটান ওই তালেবানদের মতো আর কি। তো এই আলটিমেটলি এই যে পিউরিটান পিরিয়ড, অর্থাৎ এই যে 1620 থেকে 1660 পর্যন্ত আমরা যে সাহিত্য পাবো তার ভিতরে একটা নাটক থাকবে না। কথা বুঝছেন কিনা? কেননা নাটক নিষিদ্ধ ছিল। আমার কথা কি বুঝতেছেন কিনা? খেয়াল করে দেখেন, আমরা কবিতা পাবো কিন্তু একটা নাটক থাকবে না। তালেবানরা কি সিনেমা করতে দিবে? খেয়াল করে দেখেন, ওই পিউরিটান পিরিয়ডকে আপনি কল্পনা করেন বা আপনার শীটে লিখে রাখেন, তালেবানের পিরিয়ড। আমার কথা কি বুঝতেছেন কিনা? এরা ওই যে উগ্রপন্থী হচ্ছে খ্রিস্টান ছিলেন আর কি। এই কারণে শেক্সপিয়রকে নিয়ে আসলে ওই কি বলে গবেষণার জায়গাটা আসলে, কারণ উনি মারা গেছেন, এরপরে এটা সংরক্ষিত হবে, গবেষণা হবে, অনেক কিছু হবে, এই জায়গাটা আসলে হয় না। কথা বুঝছেন কিনা? সো যাই হোক, আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লোবাল থিয়েটার। এই যে এখানে হচ্ছে সেই বিখ্যাত নাটকগুলো মঞ্চস্থ হতো, তার 3টা দিক এটা, আর এটা হচ্ছে গেট। আর এগুলোতে দর্শক বসতেন, আর নাটক ভালো না হলে ডিম ছুঁড়ে মারতেন, এগুলো ছিল। আরেকটা বিষয় আপনি একটু খেয়াল করে দেখবেন, শেক্সপিয়র যেহেতু হচ্ছে উনি রানী এলিজাবেথের হচ্ছে কি বলে হচ্ছে পৃষ্ঠপোষকতায় সাহিত্য রচনা করেছেন, এখানে আপনাকে দুটো বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান দেখেন, ওনার যে নাটকের প্রধান চরিত্রগুলো একটাও কিন্তু ইংল্যান্ডের না। আপনি মার্চেন্ট অফ ভেনিস বলেন, ভেনিস মানে তো হচ্ছে ইতালি, একজন ইহুদি সুদখোর। আপনি হ্যামলেট বলেন, আপনি হ্যামলেট কোথাকার? ডেনমার্কের। আপনি কি বলে ম্যাকবেথ বলেন, কথা বলছেন কিনা? ম্যাকবেথ বলেন। এরপরে আপনি হচ্ছেন অথেলো বলেন, এরপরে জুলিয়াস সিজার বলেন। এই কারণে ভয়ের ব্যাপারটা সব সময় ছিল। এই কারণে যা ইচ্ছা হয়ে গেলে একটা ফেসবুকে লিখে দিলেন, এটা করবেন না প্লিজ। নাম্বার 2 হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, শেক্সপিয়রের যত চরিত্রগুলো সব কিন্তু দেখবেন এলিট ক্লাস, একটাও গরিব চরিত্র নয়। আপনি যদি বলেন হ্যামলেট, প্রিন্স হ্যামলেট বা কিং হ্যামলেট, আপনার কি মনে হয় এরা গরিব? না। প্রিন্স হ্যামলেট বা কিং হ্যামলেট এটা কি গরিব? একটু হৃদয় দিয়ে অনুধাবন করেন, গল্পের মতো। এগুলো মুখস্থ করতে আহামরি তাড়াহুড়া করার দরকার নেই। প্রিন্স হ্যামলেট বা কিং হ্যামলেট কি গরিব? তারপর ম্যাকবেথ সেনাপতি ছিলেন, রাজা ডানকান ছিলেন। তারপরে হচ্ছে কিং লিয়ার, খেয়াল করে দেখেন, জুলিয়াস সিজার, রোমিও জুলিয়েট, সম্ভ্রান্ত দুইটা পরিবারের হচ্ছে দ্বন্দ্ব নিয়ে, তাদের দ্বন্দ্বের কারণে হচ্ছে তাদের ভালোবাসা বলি হয়। তারা কি গরিব ছিলেন? কেউ গরিব ছিলেন না। সো তাহলে একটু কমেন্ট করেন, শেক্সপিয়রের সকল ক্যারেক্টার হচ্ছে এলিট পিপুল বা এলিট ক্লাস। কথা কি বুঝতেছেন? যাই হোক, তাহলে আমরা একটু সামনে আগাই। আমরা আজকে একটু সামনে আগানোর চেষ্টা করি, আসেন। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলেছিলাম ইতিমধ্যে, এবং বলেছিলাম লং ন্যারেটিভ পোয়েম হচ্ছে 3টা। মনে আছে কিনা আপনাদের? মনে থাকার কথা। তার ট্র্যাজেডি হচ্ছে 12টা। খেয়াল করে দেখেন
কমেডি হচ্ছে 15টা, ট্র্যাজি কমেডি 3টা, আর হিস্টোরিক্যাল প্লে হচ্ছে 10টা। ওকে, তাহলে আলটিমেটলি এবার একটু খেয়াল করে দেখেন, দ্য লং ন্যারেটিভ পোয়েম দ্য রেপ অফ লুক্রেসি, লং ন্যারেটিভ পোয়েম রেপ অফ লুক্রেসি, ইংলিশ সাহিত্যে রেপ আছে 3টা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইংলিশ সাহিত্যে রেপ আছে 3টা, অর্থাৎ 3টা নামে বিখ্যাত হচ্ছে আপনার সাহিত্য আছে। একটা হচ্ছে রেপ অফ লুক্রেসি, এটা হচ্ছে শেক্সপিয়রের পোয়েম বা কবিতা, লং ন্যারেটিভ পোয়েম, লং ন্যারেটিভ পোয়েম। আর এরপরে বলা হচ্ছে দেখেন রেপ অফ দ্য লক, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমরা পাবো আগাস্টান পিরিয়ড, এটাকে বলা হচ্ছে মক এপিক। এটা আসছিল 40তম বিসিএস এ, হুজুগে হবে না, একটু তাড়াহুড়া করার দরকার নেই। রেপ অফ দ্য লক, রেপ অফ দ্য লক, এই প্রশ্ন ছিল এটা কোন ধরনের সাহিত্য। অপশন এ তে ছিল এপিক, আর অপশন বি তে ছিল মক এপিক। পোলাপান ভালোবেসে অ্যান্সার করছিল হচ্ছে এপিক। কেমন? আচ্ছা, আজকে মেবি হচ্ছে 26 রোজা, কালকে 27 রোজা, 28, 29 আমাদের মনে হয় মক এপিক। আপনারা চাইলে এদের আগ পর্যন্ত ক্লাস নিব। এটা হচ্ছে আলেকজান্ডার পোপ, এটা আগাস্টান পিরিয়ড। আর আগাস্টান পিরিয়ড হচ্ছে আপনার 1700 থেকে হচ্ছে 1745, এটা আপনি জানেন। আগাস্টান পিরিয়ড 1700 থেকে 1745। আর রেপ আপন রেপ, রেপ আপন রেপ, এটা একটা নাটক, এটা হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং যাকে বলা হয় ফাদার অফ ইংলিশ নোবেল, উপন্যাসের জনক। এটা হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি, তার পরের যুগের সাহিত্যিক, অর্থাৎ 1745 থেকে রোমান্টিকের আগ পর্যন্ত 1798। কথা বলছেন? এগুলো একটু কমেন্ট করেন। তাহলে ইংলিশের এই পাশে 3টা, যেমন হচ্ছে বাংলা সাহিত্যে জননী, জননী, জননী নামের সাহিত্য আছে কয়টা বলতে পারেন? জননী, জননী কার কার লেখা একটু বলতে পারেন? জননী কার কার লেখা? এনিওয়ান? জননী কার কার লেখা বলতে পারেন? আরেকটা রেপ আছে হচ্ছে বাংলা সাহিত্য বলবো না, এটা সামগ্রিক সাহিত্য বলা যায়, রেপ অফ বাংলাদেশ। আপনি ভালো করে জানেন অ্যান্টনি মাসকারেনহাস, রেপ অফ বাংলাদেশ। এটা হচ্ছে 71 সালে বাংলাদেশের ওপর পাকিস্তানের যে কি বলো নীতি বহির্ভূত বা বিবর্জিত হামলা, এই ঘৃণ্য হামলার উপর হচ্ছে উনি একটা সচিত্র প্রতিবেদন অঙ্কন করেছেন, তার রেপ অফ বাংলাদেশ। আর আগে লিগেসি ব্লাড অফ বাংলাদেশ, অর্থাৎ স্বাধীনতার পরে হচ্ছে যে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয় তার উপর ভিত্তি করে উনি লিখেছেন অ্যান্টনি মাসকারেনহাস, লিগেসি ব্লাড অফ বাংলাদেশ। আচ্ছা, আশা করি বুঝতে পারতেছেন আপনারা। ওকে, তাহলে আলটিমেটলি ইংলিশের রেপ আছে আপাতত 3টা। আর বলতেছে রেপ অফ লুক্রেসি, রেপ অফ লুক্রেসি, এটা হচ্ছে কবিতা, এটা হচ্ছে শেক্সপিয়রের। আর একটা রেপ আপন রেপ, এটা হচ্ছে মক এপিক, এটাও একটা কবিতা, এটা মহাকাব্য। এটা লিখেছেন আলেকজান্ডার পোপ, আর উনি ছিলেন, এবারও মনে রাখেন, এতে আলেকজান্ডার, এতে আগাস্টান। আলেকজান্ডার আগাস্টান পিরিয়ডের সাহিত্যিক, কেননা এই তার এই প্রভাবের কারণে এই যুগের নামকে বলা হয় এজ অফ পোপ। একটু কমেন্ট করেন এগুলো, এজ অফ পোপ বলা হয়। এরপরে দেখেন তার একটা গুরুত্বপূর্ণ ছিল ভেনাস এন্ড অ্যাডোনিস। আর অ্যাডোনিস নামে একটা বিখ্যাত ইলেজি, ইলেজি মানে হচ্ছে কবিতা, মানে শোকগাথা। বাংলা সাহিত্যে যেমন হচ্ছে আপনার কবর, ইলেজি, অর্থাৎ আপনি শেখা খাওয়ার পরে বেকা হয়ে জননী, জননী নামের সাহিত্য আছে মেবি 3টা। জননী মেবি হচ্ছে শওকত ওসমান, মানিক বন্দ্যোপাধ্যায়, আরেকটা মেবি জননী সাহসিকা, এটা হুমায়ুন আহমেদ বা আর কারো কিছু হবে। ওকে, জননী নামের সাহিত্য আছে টোটাল 3টা মেবি। যাই হোক, জননী নামের টোটাল সাহিত্য হচ্ছে 3টা। আচ্ছা দেখেন, তাহলে আলটিমেটলি কি বলছে দেখেন, অ্যাডোনাইস, অ্যাডোনাইস নামে হচ্ছে একটা বিখ্যাত ইংরেজি লিখেছেন পিবি শেলি, জন কিটসের, যিনি নৌকাডুবিতে মারা যান, জন কিটসের মৃত্যুতে, যিনি যক্ষায় মারা যান। কমেন্ট করেন, মানে জন কিট, মানে জন মারা গেছে যক্ষায়, পায়নি রক্ষা, জন যক্ষা পায়নি রক্ষা, জন কিটস। কেননা রোমান্টিক যুগের একজনই সাহিত্য আছে জন নামে, তার নাম হচ্ছে জন কিটস। এভাবে একটা ছন্দ তৈরি করেন। পিবি শেলি মারা গেছে হচ্ছে নৌকাডুবিতে, আর জন কিটস আলটিমেটলি হচ্ছে জন যক্ষা পায়নি রক্ষা। জাস্ট সেন্সটা ডেভেলপ করেন, জন যক্ষা হচ্ছে পায়নি রক্ষা। তাহলে আলটিমেটলি দেখেন অ্যাডোনিস, আর এটা হচ্ছে অ্যাডোনিস। বাংলা সাহিত্যের কবর, আপনি ছেঁকা খাওয়ার পরে বেকা হয়ে যে কথাগুলো আমাকে শেয়ার করেন, স্যার আমি তাকে জীবন দিয়ে ভালোবাসতাম, তার জন্য এই করছি, তার জন্য ওই করছি, তার জন্য স্যার আমার সবকিছু থেমে আছে, এই জাতীয় যতগুলো কথা আপনি বলেন, যাবতীয় যত কথা আপনি বলেন, এই সবগুলো হচ্ছে বিলাপ। তার নাম হচ্ছে আপনি বলতে পারেন ল্যামেন্টেশন। ল্যামেন্টেশন মানে হচ্ছে বিলাপ। আর শোকগাথা, কবর কবিতায় যেটা বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ শোকগাথা বা ইলেজি হচ্ছে কবর। বঙ্গবন্ধুকে নিয়েও দেখবেন মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন সাহিত্যিক কবিতা, যে রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, সেগুলোকে আপনি ইলেজির মধ্যে ফেলতে পারেন। হোয়াট এভার, জন যক্ষা পায়নি রক্ষা। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন,
বলা আছে দেখেন হেনরি কি বলে হচ্ছে ফার্স্ট প্লে কি বলছে দেখেন আলটিমেটলি বলা আছে ফার্স্ট প্লে তার নাম হচ্ছে হেনরি সিক্স কে নিয়ে লেখা তার প্রথম নাটক। এটা হচ্ছে শেক্সপিয়ারের প্রথম নাটক যেটা মৌলিকত্ব হারিয়েছিল। ফার্স্ট প্লে তার একটু কমেন্ট করেন ওই যে ইংলিশ সাহিত্যে যেমন আপনারা পড়ে থাকবেন হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস বা শেষ উপন্যাস, প্রথম কবিতা বা শেষ কবিতা, ঠিক আছে না, এগুলো পড়ে থাকেন আর কি, ল্যামেন্টেশন মানে শোকগাথা। তো শেক্সপিয়ারের ফার্স্ট প্লে বলা হচ্ছে হেনরি সিক্স যার পার্ট 2। লাস্ট প্লে ছিল দ্য টেম্পেস্ট মানে হচ্ছে দুরন্ত ঝড়। টেম্পেস্ট মানে দুরন্ত ঝড়, এটা পরীক্ষাতে এসেছিল, যাকে বলা হচ্ছে সোয়াং সং অর্থাৎ শেষ কীর্ত। আপনি এই শব্দটা, এটা একটা ফ্রেজ, এই শব্দটা মূলত হচ্ছে হিন্দু ভাই বোনদের মানে মানে তাদের সম্প্রদায়ে বেশি ইউজ করা হয়। সোয়াং সং অর্থাৎ একটা মানুষ মারা গেলে তাকে পোড়ানোর যে একটা মানে কি বলে ফর্মালিটিস টু সি গুড বাই, এটা মানে গুড বাই বলার জন্য বা তাকে বিদায় দেওয়ার জন্য, সেটা হচ্ছে সোয়াং সং। শেষ কীর্তি আমাদের হিন্দু ভাইয়েরা পোড়ায়, আমরা মুসলমানরা দাফন করি, এটাকে বলা হচ্ছে সোয়াং সং। সো দ্য লাস্ট হচ্ছে সোয়াং সং, যার বাংলা হবে মানে তার লাস্ট মানে যদি বলা হয় শেক্সপিয়ারের সোয়াং সং হচ্ছে টেম্পেস্ট, এর বাংলা হচ্ছে দুরন্ত ঝড়। এটা আমরা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে একটু খেয়াল করে দেখেন, তাহলে প্রথম হচ্ছে আপনার হেনরি সিক্স আর লাস্ট হচ্ছে টেম্পেস্ট। আরেকটা বিষয় দেখেন তার শর্টেস্ট প্লে কমেডি অফ ইরোর্স। দ্য শর্টেস্ট প্লে হচ্ছে কমেডি অফ ইরোর্স, এগুলো একটু কমেন্ট করেন। দ্য শর্টেস্ট প্লে কমেডি অফ ইরোর। আর একটা বিষয় মনে রাখবেন, কমেডি অল্প সময়ের জন্য হয়, এভাবে একটু চিন্তা করেন। রোমান্স অল্প সময়ের জন্য হয়, কমেডিও অল্প সময়ের জন্য হয়। সো তার শর্টেস্ট প্লে হচ্ছে কমেডি অফ ইরোর্স। আর যে লংগেস্ট প্লে হচ্ছে হ্যামলেট। নামে ছোট কিন্তু দেখেন কাজে বড়, ওই যে বলে না গ্রাম এলাকায় ছোট সাপের বিষ বেশি, কথা বুঝছেন তাহলে এটা হচ্ছে বাস্তবতা। দেখেন তাহলে আলটিমেটলি লংগেস্ট প্লে, শর্টেস্ট কমেডি দেখবেন যারা মিরাকেল করে, অল্প কথায় হাসিয়ে দেয়। সো এভাবে চিন্তা করেন, কমেডি অফ ইরোর্স এটা হচ্ছে আপনার শর্টেস্ট প্লে, আর হ্যামলেট এটা হচ্ছে তার সবচেয়ে বৃহৎ ট্র্যাজেডি। হ্যামলেট বানানে দেখেন এল আছে, এল মানে লার্জ, হ্যামলেট হচ্ছে দ্য বিগেস্ট ট্র্যাজেডি অফ উইলিয়াম শেক্সপিয়র। কথা কি বুঝছেন কিনা? আপনি যদি শেক্সপিয়রকে চিনতে চান তাহলে আপনাকে হ্যামলেট পড়তে হবে। ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট শেক্সপিয়র, ডেফিনেটলি ইউ রিড ডাউন অর নো অ্যাবাউট দ্য হ্যামলেট, আপনাকে হ্যামলেট জানতে হবে। কথা কি বুঝতেছেন কিনা? খেয়াল করে দেখেন, দ্য লংগেস্ট প্লে অফ হ্যামলেট, লংগেস্ট প্লে অফ হ্যামলেট, ওকে, লংগেস্ট প্লে। শেক্সপিয়রের নাটক দেখেন, প্রতিটা নাটক 5 অঙ্কে বিভক্ত, যাকে বলা হচ্ছে নাটকের পাঠকে বলা হয় অ্যাক্ট। কবিতার স্তব মানে ভাগকে বলা হয় স্ট্যাঞ্জা, আর মহাকাব্যের ভাগকে বলা হয় ক্যান্টো। কথা কি বুঝতেছেন কিনা? এগুলো সাহিত্য অনুসারে এক একটা ভাগ। তার প্রতিটা নাটক 5 পর্বে বিভক্ত বা 5 অঙ্কে বিভক্ত। আমি বলেছিলাম শেক্সপিয়র মানে হচ্ছে 5 আঙ্গুল, এবং আপনার কবিতার ভাগ বা ইয়েকে স্তবককে বলা হয় স্ট্যাঞ্জা, আর মহাকাব্যের ভাগকে বলা হয় ক্যান্টো। একটু কমেন্ট করেন। অ্যাক্ট এটা নাটকের ভাগ, স্ট্যাঞ্জা এটা কবিতার ভাগ, আর ক্যান্টো এটা হচ্ছে আপনার মহাকাব্যের যে স্তবক বা ভাগ আছে, এটাকে বলা হচ্ছে ক্যান্টো। একটু কমেন্ট করেন সবাই প্লিজ, আমি একটু বসলাম, আপনারা একটু কমেন্ট করেন। আচ্ছা, তাহলে আলটিমেটলি দেখেন তার প্রতিটা নাটক 5 অ্যাক্ট, অর্থাৎ 5 অ্যাক্ট, প্রতিটা নাটক 5 অঙ্কে বিভক্ত। কবিতার ভাগকে বলা হচ্ছে ইপি, অ্যাক্ট হচ্ছে প্লে। আর এভাবে কমেন্ট করতে পারেন, অ্যাক্ট হচ্ছে আপনার প্লে, এরপরে হচ্ছে স্ট্যাঞ্জা হচ্ছে আপনার পোয়েম কবিতা নিয়ে, আর এই ক্যান্টো হচ্ছে আপনার মূলত এপিক। কথা বুঝছেন কিনা? আরেকটা বিষয় দেখবেন হচ্ছে এপিটাপ বলে একটা কথা আছে, এপিটাপ TAH বা CH এরকম একটা হবে এপিটাপ। এপিটাপের বাংলা হচ্ছে সমাধি লিপি। দেখবেন কবরের উপর যেটা লেখা থাকে, কবরের উপর দেখবেন হচ্ছে আপনি কবরস্থানে গেলে দেখবেন লেখা থাকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কথা বলছেন নাই? বঙ্গবন্ধুর কবরে দেখবেন বিভিন্ন জায়গায় লেখা আছে, মানে আপনি দেখবেন ছবিতে দেখায় যতদিন রবে কীর্তি তোমার
মানে যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা যতদিন বহমান ততদিন রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই জাতীয় যে কবরের উপর যে লেখাগুলো লেখা থাকে এগুলোকে বলা হচ্ছে ইফিটাফ, অর্থাৎ সমাধি লিপি বলা হয়। সমাধি লিপি। ইফিটাফ বানান পিএইচ না জিএইচ? বলেন তো পিএইচ না জিএইচ? ইফিটাফ। ইয়েস। মহাকাব্যের ভাগকে বলা হচ্ছে ক্যান্টো, কবিতার ভাগকে বলা হয় স্ট্যাঞ্জা, আর নাটকের ভাগকে বলা হয় অ্যাক্ট, আর কবরের উপর যা লেখা থাকে সেটা হচ্ছে আপনার কি বলে ইফিটাফ। অর্থাৎ মনে রাখবেন হচ্ছে যে কবরে গিয়ে আপনি যেটা পড়েন বা সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ঠিক আছে না? এরপরে একটা দোয়া আছে আনতাস সালাফ, মানে আমি দোয়াটা ভুলে গেছি আর কি। অর্থাৎ হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা আমাদের পূর্ববর্তী, আমরা তোমাদের পরবর্তী, অর্থাৎ তোমরা আমাদের আগে চলে গেছো, আমরা তোমাদের পরে আসতেছি। দোয়াটা আমি ভুলে গেছি আর কি। ইপিটাপ, হ্যাঁ পিএইচ। ওকে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতাস সালাফুনা নাহনু বিল আসার, এই টাইপের একটা দোয়া হবে আর কি। ক্ষমা চেয়ে নিচ্ছে। আচ্ছা দেখেন, তাহলে তার প্রতিটা নাটক হচ্ছে দেখবেন 5 পর্বে বিভক্ত। তার বিখ্যাত ট্র্যাজেডি কমেডি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ট্র্যাজেডি কমেডি 3টা, এবং এই ধারাটার সাহিত্যের প্রবর্তক হচ্ছে শেক্সপিয়র। অর্থাৎ এই ধারার আর কোনো সাহিত্য নেই এবং এটা প্রবর্তন করেন শেক্সপিয়র। এর ভিতরে আপনি ট্র্যাজেডিরও একটা গন্ধ পাবেন, কমেডির একটা ধাঁচ পাবেন। খেয়াল করেন, তাহলে একটু কমেন্ট করেন তার ট্র্যাজেডি কমেডি। ইয়েস, এপিটা মানে সমাধি লিপি। তার টোটাল ট্র্যাজেডি কমেডি হচ্ছে, অর্থাৎ শেক্সপিয়র এই মহান কিংবদন্তির ট্র্যাজেডি কমেডি কয়টা? 3টা। প্লিজ একটু কমেন্ট করেন সবাই। ওনার টোটাল ট্র্যাজেডি কমেডি হচ্ছে 3টা। ওনার টোটাল ট্র্যাজেডি কমেডি হচ্ছে দেখেন 3টা। প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঢাকায় নামছে ওগুলা নিয়ে আসতেছে, আবার ক্লাসে আছে তো ভেতরে ফোন দিচ্ছে। আনতুম লানা সালাফু আন্নাহু। আচ্ছা দেখো, ক্ষমা চেয়ে নিচ্ছি। ট্র্যাজেডি কমেডি আর কি। তাহলে শেক্সপিয়রের ট্র্যাজেডি কমেডি। আচ্ছা, আপনারা কি ঈদের ছুটি দিব না ঈদের আগ পর্যন্ত ক্লাস নেই? বলেন, আপনারা কি ছুটি চান? আচ্ছা, তাহলে তার ট্র্যাজেডি কমেডি হচ্ছে, টোটাল ট্র্যাজেডি কমেডি হচ্ছে দেখেন 3টা। টোটাল ট্র্যাজেডি কমেডি মার্চেন্ট অফ ভেনিস, ওই যে দেখেন মার্সেল, ভেনিসের মার্চেন্ট। আর ভেনিস মানে লিখে রাখেন ইতালি। বাস্তবতা হচ্ছে ইতালি হচ্ছে আধুনিক জ্ঞান বিজ্ঞানের একটা বিশাল জায়গা। ইতালি অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল, সব ভালো যার সেই ভালো তার। আর মিজার ফর মিজার, এই মিজার ফর মিজারের বাংলা হচ্ছে যেমন কুকুর তেমন মগুর। এটা নিয়ে একটা অতিরিক্ত তথ্য মনে রাখবেন। এটাকে বলা হয় ডার্ক প্লে, এটাকে বলা হয় ব্ল্যাক প্লে, এটাকে বলা হয় ওটস প্লে, এটাকে বলা হয় প্রবলেম প্লে। কথা বুঝছেন কিনা? এর আরো 3টা নাম আছে, 4টা নাম। এটা ডার্ক প্লে বলা হয়। দেখেন তার ট্র্যাজেডি কমেডি 3টা। মার্চেন্ট অফ ভেনিস অলস ওয়েল দ্যাট ইটস ওয়েল। এরপরে মিজার ফর মিজার, মিজার ফর মিজারের বাংলা হচ্ছে যেমন কুকুর তেমন মগুর, যদি আপনাদের শীতকাল থাকে। আচ্ছা, ওকে। মুন্নি আক্তার, তুমি তো দেখি ওকে, ঠিক আছে। ঈদের আগের দিনও ক্লাস নিব, যেহেতু আমি ঢাকায় থাকবো, আমার সমস্যা নেই। আর ঈদের পর দিন থেকে আপনাদের ক্লাস শুরু হবে। সাহিত্যের পরে আমরা মাস্টার বইটাকে পরীক্ষার আগে ক্ষতবিক্ষত করব। আশা করি আপনাদের একটা জম্পেশ পরীক্ষা হবে ইনশাআল্লাহ। সো মার্চেন্ট অফ ভেনিস অলসো দ্যাটস ইনসোয়েল। আর এটা হচ্ছে মিজার ফর মিজার, মিজার ফর মিজারের বাংলা হচ্ছে যেমন কুকুর তেমন মগুর। মার্চেন্ট অফ ভেনিস, ভেনিস মানে হচ্ছে আপনার ইতালি। ভেনিস মানে হচ্ছে আপনার ইতালি। ওকে, ভেনিস মানে মনে রাখবেন ইতালি। দেখেন মার্চেন্ট অফ ভেনিস এখান থেকে আসছিল 2টা বিসিএসে, 36 বিসিএসে, 41তম বিসিএসে। গুরুত্বপূর্ণ একটা জায়গা মার্চেন্ট অফ ভেনিস। তাহলে আলটিমেটলি যদি পরীক্ষায় আসে মার্চেন্ট অফ ভেনিস কোন ধরনের সাহিত্য, ট্র্যাজেডি কমেডি আসলে অন্য কোনো কিছু অ্যান্সার করার সুযোগ নাই। খেয়াল করে দেখেন মার্চেন্ট অফ ভেনিস ধারণা করা হয় খ্রিস্টোফার মার্লো জিউ অফ মাল্টায়। জিউ মানে মনে রাখবেন ইহুদি। জিউ, এখান থেকে একটা প্রশ্ন হয়। জিউ, এই যে জিউ, জিউ মানে হচ্ছে আপনার ইহুদি। কথা বুঝছেন? এখান থেকে একটা প্রশ্ন হয়। প্রশ্নটা হচ্ছে এই যে এই যে চড়া সুদখোরের গল্প আসলে বর্ণিত আছেন এলিজাবেথ যুগের, এই সুদখোর উনি কি ছিলেন? খ্রিস্টান? উনি খ্রিস্টান পাদ্রী ছিলেন? উনি কি হিন্দু ছিলেন? উনি কি মুসলিম ছিলেন? না উনি শিখ ছিলেন? না ইহুদি ছিলেন? অবশ্যই একজন ইহুদি। তাহলে একটু কমেন্ট করেন। সেটা হচ্ছে ভেনাস মানে ভেনাস না ভেনিস, ভেনিস, ভেনিস বা ভেনিসিয়ান যেটাই বলেন না কেন, এটা মানে হচ্ছে আপনার ইতালি। ভেনিস, ভেনাস না। ভেনিস মানে ইতালি বলতে আমি বোঝাচ্ছি ইতালির একটা অংশ হচ্ছে ভেনিস, অর্থাৎ ভেনিসের একজন বণিক। মার্চেন্ট মানে হচ্ছে বণিক, মার্চেন্ট, মার্চেন্ডাইজ বলেন না, মার্চেন্ট মানে হচ্ছে বণিক, অর্থাৎ ইতালির একজন বণিকের গল্প। যেমন জিও অফ মাল্টা, একজন মাল্টার ইহুদি। আমি যদি বলি জিও অফ মিরপুর,
মিরপুরের এক ইহুদির গল্প, কথা বুঝছেন কিনা? এখান থেকে এই ওয়ার্ড থেকে, যেমন ওথেলো একজন মুর, এখান থেকে প্রশ্ন হয়। উনি একজন মুর ছিলেন, মুর, মরক্কোর অধিবাসী। ওই যে দেখলাম আফ্রিকার মানে নিচেই, ইউরোপের নিচেই, আফ্রিকার একদম শুরুতেই মরক্কো, সেই মরক্কোর অধিবাসীদের, মুসলিম অধিবাসীদের বলা হয় মুর। সো এই প্রশ্নগুলো সেন্সিটিভ। তাহলে একটু ভালোবেসে বলেন যে ইউজারাব অর্থাৎ ইহুদি, চড়া সুদখোর, উনি একজন ছিলেন কি ইহুদি। ইহুদিরা বিশ্বাস করেন জন্মগতভাবে খ্রিস্টানদের শত্রু, কথা বুঝছেন কিনা? বাস্তবতা। ভেনিস মানে ইতালি হচ্ছে, ভেনিস দ্য পার্ট অফ ইতালি, কথা বুঝছেন কিনা? তাহলে এই গল্পটা মূলত হচ্ছে ইতালিকে কেন্দ্র করে। তো দ্য জিও অফ মাল্টা, তো এই মাল্টাটা মনে রাখবেন এভাবে, মার্লোর মাল্টা, ময়াকার ল, মাল্টা, মাল্টা কার, মার্লোর, এভাবে মনে রাখেন, মাল্টা কার, মার্লোর। আমি বরিশালে ক্লাস নিতে গেছি অনেক আগে, 16 সালে। এক বড় ভাই আমাকে দেখে আমার ক্লাস করছে, মুগ্ধ হয়ে আমাকে বলতো রাজশাহীর মালটা, ভালোবেসে রাখতো আর কি। হ্যাঁ, তো রাজশাহীর মালটা, আপনিও এভাবে কমেন্ট করেন, মার্লোর মালটা, মালটা কার, মার্লো, আজীবন ভুল হবে না। খ্রিস্টোফার মার্লো, আমরা তার সাহিত্য এখনো পড়ি নাই, পড়বো ইনশাআল্লাহ। তাহলে মালটা কার, মার্লো, কথা বলছেন কিনা? মালটা কার, মার্লো, আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে মালটা কার বলেন, মার্লো, একটু কমেন্ট করেন। মার্লোর মালটা, এটা আজীবন ভুল হবে না। কবরে যাওয়ার 3 দিন পরে মনে রাখার দায়িত্ব আপনার, সরি আমার। যদি আপনাকে ফেরেশতা জিজ্ঞেস করে, আপনার আজীবনে ভুল হবে না। পুরো সাহিত্য নিয়ে একটা প্রশ্ন। যেমন টাইটানিক একজন মহিলা, এটা কিন্তু আজ থেকে আমরা 6 মাস 5 মাস আগে পড়ছিলাম, গ্যারান্টি দিচ্ছি টাইটানিক একটা মহিলা। এটা 5 মাস আগেও ছিল মাথায়, এখনো আছে, আরো আগামী 5 বছর পরে থাকবে, গ্যারান্টি। রাস্তাঘাটে যদি কখনো 6 বছর পরে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আমার সাথে দেখা হয়, আমি যদি জিজ্ঞেস করি যে টাইটানিক কোন জেন্ডার, আপনি বলে দিবেন মহিলা জেন্ডার, গ্যারান্টি। তাহলে মালটা কার, মার্লো, মনে রাখবেন, মালটা কার, মার্লো। আচ্ছা, আল্লাহ শুকরিয়া। এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে অ্যান্টনি। অ্যান্টনির পাশে লিখে রাখেন হচ্ছে নায়ক, অ্যান্টনির পাশে লিখে রাখেন হচ্ছে নায়ক শাইলক। এই শাইলকের পাশে লিখে রাখেন যে বেয়াদব, শাইলকের পাশে লিখে রাখেন হচ্ছে বেয়াদব। এর পাশে লিখে রাখেন হচ্ছে, যদি হুজুররা বলবে তাকে কে বলবে কাফের, তারপরে কওমিরা বলবে বিদাতি, বিদাতি। এরপরে হচ্ছে সিনেমার ভাষায় যদি বলি হচ্ছে ভিলেন, ভিলেন, কথা বলছেন কিনা? শয়তান, হারামজাদা, অথবা মনে করেন হচ্ছে এই যে বর্তমান বাংলাদেশে এখন যে একমাত্র ভিলেন আছে, নিশা সওদাগর। শাইলককে আপনি বলতে পারেন নিশা সওদাগরের হারিয়ে যাওয়া বড় ভাই, বা কিছু একটা বলতে পারেন, কথা বলছেন। মানে যত নামে আপনি কাব্যিক, মানে সিনেমাটিক, মানে আঞ্চলিক, মানে আপনার আঞ্চলিকতা দিয়ে শেখার চেষ্টা করেন। শাইলক, আব্বাসী সাহেব থাকলে বলতেন ওই বেয়াদব একটা কাফের, কথা বলছেন কিনা? চড়া সুদে ওই ইহুদি একটা কাফের, কথা বলছেন কিনা? ইমান আমল কিচ্ছু নাই। এরপরে মনে করেন বাংলা সিনেমার ভিলেন, বা ওই যে দেখবেন গ্রামের বাংলা সিনেমার আগের 90-80 দশকে কি করতো, নায়ককে পড়ানোর জন্য নায়কের বাপ মহাজনের কাছ থেকে লোন নিত, এবং শোধ করতে না পারে দেখবেন বাড়ি ঘর জমি দখল কইরা মানে বাড়ি থেকে বের করে দিত। এখন দাঁড়াবে কই, গ্রামে শহরে আসতো, শহরে এসে দেখে পোলা পড়াশোনা করে মানুষ হয়েছে, মানে চাকরি পাইছে ঠিকই, কিন্তু আর মানুষ নাই। বড়লোক ঘরের মেয়েরে বিয়ে কইরা বাপ মারে আসছে না। আবার সে মানে ওই কাহিনী পরবর্তীতে ওই বাপ মা দেখবেন আবার ওই পোলার ঘরে হচ্ছে চাকর, কথা বলছেন কিনা? মানে ওরে কাহিনী বাংলা সিনেমা। শাইলক ছিলেন সুদখোর, এবার মনে রাখেন, শাইলক হারামদাদা, সুদখোর, বেয়াদব, মানে ভণ্ড, প্রতারক, কথা বলছেন কিনা? এইভাবে। আর পর্ষিয়া, পর্ষিয়া হচ্ছে নায়িকা, পর্ষিয়া, পর্ষিয়া হচ্ছে নায়িকা, কথা বলছেন কিনা? এটা নিয়ে আপনারা সবাই ভালো করে জানেন। দিস ইজ আ লর্ডশিপ। আলটিমেটলি হচ্ছে যেটা কি বলে হচ্ছে ওই মানে সুদ দেয়, এরপরে সুদ পরিশোধ করতে পারে না, এবং এরপরে বলা হয় যে চুক্তিতে বলা হয় তুমি যদি সুদ পরিশোধ করতে না পারো, তাহলে তোমার দেহ থেকে এক টুকরো মাংস পিণ্ড কেটে নেওয়া হবে। তো পর্ষিয়া তখন লজিক করে তুমি মাংস কাটতে পারবা, কিন্তু আলটিমেটলি হচ্ছে রক্ত বের হওয়া যাবে না। তো বাস্তবতা একটু দেখেন রে ভাই, এটা নর্মাল একটা বিষয়, আপনি মাংস কাটবেন রক্ত বের হবে না, এটা শেক্সপিয়ারের একটা অসার যুক্তি। মানে এটা কোনো যুক্তি না। আমি আপনার দেহ থেকে এক টুকরো মাংস কাটবো, আমি আপনাকে থাপ্পড় দিবার আপনার গায়ে লাগবেন, এটা কি হয়? না, আপনি আপনার দেহ থেকে এক টুকরো মাংস কাটবো, কিন্তু আপনি রক্ত বেরোবেন, এটা কমপ্লিটলি একটা অসার যুক্তি। কিন্তু যুগে যুগেই এই যুক্তিটা মানুষকে বিনোদন দিছে বলেই এটা কিন্তু এখন অ্যাকসেপ্টেড। একটা বিষয় মনে রাখবেন, আপনি জাস্টিন ট্রুডোর কথা বলেন, দেখবেন স্টেশনে কি বলে হচ্ছে উনি গেলেন হেঁটে একা একা যায়, ওনার কোনো বডিগার্ড লাগে না, সবার সাথে হ্যান্ডশেক করতে করতে, ঠিক আছে? আমাদের পলিটিক্যাল নেতারা এরা নাকি মানে জননেতা, ঠিক না? তো ওনারা জনগণের কাছে, মানে জনগণের কাছে যেতে ভয় পান কেন? যদি ওনারা জননেতা হন, তাহলে হোয়াই দে ফিল ফেয়ার টু ক্লোজ টু দ্য পিপুল, কমন পিপুল, সাধারণ মানুষের কাছে গার্ড ছাড়া যেতে ভয় পান কেন? জননেতা নামে জননেতা, কাজ দিয়ে জননেতা। মনে রাখেন, আপনি যদি জননেতা হন, মানুষ মানে আপনার গার্ড লাগবে না, মানুষ সাধারণ জনগণ আপনাকে কি দিবে? গার্ড দিবে। এটা বাস্তবতা। দিস ইজ দ্য ডেফিনেশন অফ
জননেতা, বুঝতেছেন কিনা? এটা বাস্তবতা বললাম। মানুষ আপনাকে গার্ড দিবে আপনি যদি জননেতা হয়ে উঠতে পারেন, মানুষ আপনাকে পাহারা দিবে, মানুষ আপনাকে নিরাপত্তা দিবে। কিন্তু আপনি মানুষের কাছে যেতে ভয় পান কেন? একজন দেখবেন একটা এমপি 5 বছর একবার এলাকায় যাইয়ে একটা মনে করেন 5 বছর একটা ছোটখাটো ব্রিজ উদ্বোধন করে মহান এমপি হয়ে গেছে। না, আপনার দায়িত্ব হচ্ছে আপনাকে বেতন দেওয়া হয়, সরকারি গাড়ির সুযোগ সুবিধা দেওয়া হয়, প্রত্যেকটা এমপিকে একজন পিএ দেওয়া হয়। আপনার কাজ হচ্ছে আপনি আপনার এলাকার জনগণের দুঃখ কষ্টের কথা সংসদে বলে সেখান থেকে দাবি আদায় করে মানুষের কাছে পৌঁছে দিবেন। দিস ইজ ইয়োর মানে ফার্স্ট অ্যান্ড ফেয়ার মোস্ট রেসপন্সিবিলিটি অ্যাকর্ডিং টু ল অফ ইসলাম, অ্যাকর্ডিং টু ল অফ দ্য ইয়োর রেসপন্সিবিলিটি, অ্যাকর্ডিং টু ল অফ কনস্টিটিউশন। এটাই আপনার সাংবিধানিক দায়িত্ব। বিদেশ পাড়ি জমানো, সন্তানদেরকে বিদেশ পাঠানো, এটা আপনার সাংবিধানিক দায়িত্ব না। যাই ওই দিকে না যাই, তাহলে আলটিমেটলি বুঝতে পারতেছেন। তো এই কারণে আলটিমেটলি এটা যুগে যুগে কালে কালে মার্চেন্ট অফ ভেনিস এটা মানুষকে বিনোদন দিচ্ছে। আমরা বিনোদনের খোরাক। পরিমণি একটা পাস হারলে দেখবেন হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ। আমরা ক্লাস নিলে ভাই আমাদের ভিউ হয় না, কারণ পোলাপান মানে বিনোদন চাই, বিনোদন পোলাপান বিনোদন। এই রোজার মধ্যেও দেখবেন বিভিন্ন নাটক সিনেমার ক্লিপ ছাড়তেছে, তাহলে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে। কে দেখতেছে? এর মধ্যে অসংখ্য রোজাদার আছে, অসংখ্য রোজাদার আছে। কথা বলছেন কিনা? বাস্তবতা। তো মানুষ সবসময় বিনোদিত হতে চায়। তো এই অসার যুক্তিটাও যুগে যুগে কালে কালে গত 500-600 বছর মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স পাইছে শুধুমাত্র এটা বিনোদনের খোরাকের জন্য। এটা একটা অসার যুক্তি। আমি আপনার দেহ থেকে এক টুকরো মাংস কাটবো কিন্তু রক্ত বের হবে না। এই পর্ষিয়ার একটা ল ট্রিকের কারণেই মূলত হচ্ছে অ্যান্টনি হচ্ছে আপনার রক্ষা পায় এবং শাইলকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। একটা বিষয় মনে রাখবেন, ওই যে বলে না আইনের ফাঁক ফোকর আছে, বাস্তবতা এটাই। আপনার সামনে ঘটে যাওয়া একটা হত্যাকাণ্ড, প্রত্যক্ষ হত্যাকাণ্ড দেখবেন হচ্ছে আসামি যে হত্যা করছে সে আপনার সামনে করছে, এরপরে দেখবেন বেঁচে যায়, কেননা ল ঠিক আছে। এই হত্যাকাণ্ডের ভিতরে আমার ছোট ভাই জাকির ও লয়ে পড়ে, বলে ভাইয়া লয়ে আপনি হত্যা করছেন, কিন্তু এখানে অনেকগুলো বিষয় প্রথমে পর্যবেক্ষণ করা হয়। আপনার কি উদ্দেশ্য ছিল হত্যা করা? না, এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। অনেকগুলো বিষয় মেজারমেন্ট করেই এরপরে এই যে মানে সত্যি কথা হচ্ছে আইনের ফাঁক ফোকর। ওই আইনজীবী সবচেয়ে ভালো করে যে ফাঁক ফোকর চেনে। কথা বলছেন কিনা? একটা বিষয় মনে রাখবেন, আপনি হত্যা করে গেলে আপনাকে আইনজীবী বাঁচানোর জন্য একরকম পরামর্শ দিবে, ওই সেম আইনজীবীর কাছে আপনি মনে করেন আপনি আসামি না, আপনি আসামির বিপক্ষে, আসামিকে ফাঁসানোর জন্য সেম আইনজীবী আপনাকে আরেকটা পরামর্শ দিবে। এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, আমরা ওইদিকে না যাই। তাহলে আলটিমেটলি মার্চেন্ট অফ ভেনিস এটা শেক্সপিয়ারের হচ্ছে ট্র্যাজি কমেডি, মনে থাকবে তো? শেক্সপিয়ারের ট্র্যাজি কমেডি একটা বিখ্যাত উক্তি ছিল। দেখেন, একটা বিখ্যাত উক্তি ছিল, আশা করি দেখতে পাচ্ছেন। একটা বিখ্যাত উক্তি ছিল, দেখতে পাচ্ছেন, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। আপনার কাছে আমার এই যে চকচক করলেই সোনা হয় না, হ্যাঁ, চকচক করলে সোনা হয় না। এখান থেকে আপনার কাছে আমার দুইটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন। নাম্বার 1 হচ্ছে এ বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে? নাম্বার 2 হচ্ছে যদি ফাইনাইট ভার্ব দুইটা থাকে তাহলে প্রিন্সিপাল ক্লজ কে, সাবঅর্ডিনেট ক্লজ কে। আর নাম্বার 3 হচ্ছে আপনি দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমি নাম্বার 3 নাম্বার প্রশ্ন করব। অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, বলেন। আপনার কমেন্টের প্রত্যাশায় রইলাম। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদেরকে ক্লাস খুব ভালো করে পড়াইছি, অর্থাৎ হৃদয়ের পুরোটা উজাড় করে দিয়ে আমি আপনাদেরকে পড়াইছি। খেয়াল করে দেখেন, অল ইজ নট গোল্ড, মনে রাখবেন অল ইজ গট নোট, চকচক করলেই শোনা হয় না। দ্যাট, এই যে দ্যাট রিলেটিভ প্রোনাউন দ্যাট আমি আপনাদের পড়াইছিলাম, মনে আছে কিনা? দ্যাট এর ব্যাপারে পড়াইছিলাম। কিছু হচ্ছে ডিটারমিনার বা কিছু ওয়ার্ড আছে যাদের পরে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসে, তার মধ্যে ছিল একটা অল। অল দ্যাট গ্লিটার্স, এই গ্লিটার্স হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। অল দ্যাট গ্লিটার, দ্যাট গ্লিটার, অল ইজ নট গোল্ড, সকলেই শোনা না, দ্যাট গ্লিটার যেগুলো চকচক করে, চকচক করলেই শোনা হয় না। সো আলটিমেটলি এখানে দুটো ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে গ্লিটার্স আর একটা হচ্ছে ইজ নট গোল্ড, এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। দ্যাট গ্লিটার্স, এটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। সো আপনার কাছে জানতে চাওয়া দ্যাট গ্লিটার্স,
এইটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ বলেন? 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 এই তো মাশাআল্লাহ। ওকে, আল্লাহ শুকরিয়া, থ্যাঙ্কস আ লট। এগুলো ভুলে যাওয়া যাবে না। এরপরে দেখেন বলা হচ্ছে মিলার ফর মিলার, যেমন কুকুর তেমন মুরগো। সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা উক্তি ছিল, সাম রাইজ বাই সেম এন্ড সাম বাই ভার্চু ফল। এই মিলার ফর মিলার কে বলা হচ্ছে, আবারও বলতেছি, মিলার ফর মিলার কে বলা হয় ডার্ক প্লে, ডার্ক প্লে, ব্ল্যাক প্লে অথবা হচ্ছে ওটস প্লে। অর্থাৎ আলটিমেটলি হচ্ছে নাটকের শেষে একটা বিয়ে হয়, বাট ইট ইজ নট বেসড অন ট্রু লাভ, ইট বেসড অন নেসেসিটি, অর্থাৎ সময়ের দাবিতে বিয়েটা হয়, বাট এটা হচ্ছে আলটিমেটলি এর ভিতরে কোনো ভালোবাসা ছিল না। যাই হোক, এরপরে দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বলা আছে, দেখেন বাই সাম রাইজ বাই সিন এন্ড সাম বাই ভার্চু ফল। পাপে কারো উত্থান হয় আর পুণ্যে কারো পতন হয়। বাংলাদেশে আমি আপনাকে অসংখ্য উদাহরণ দেখাইতে পারি, পাপে তাদের উত্থান হয়েছে আর পুণ্যে অনেকের পতন হয়েছে। দ্যাটস এ লটস অফ হিউজ উদাহরণ দেখাইতে পারি, কিন্তু আলটিমেটলি পাপে উত্থান হইলে পুণ্যে পতন হলেই মানে আপনি জিতে গেলেন, এটা ভাবার কোনো সুযোগ নাই। কেননা ম্যাকবেথে আমরা গিয়ে দেখবো পাপের কারণে আপনার জীবনের দংশনটা কোথায় গিয়ে দাঁড়াবে, বা আপনি জ্বলতে জ্বলতে বিবেকের যন্ত্রণায় আপনি পুড়তে পুড়তে কোথায় গিয়ে দাঁড়াবেন। মনে রাখবেন, পেইন অর্থাৎ জাহান্নাম দুই প্রকার, একটা ফিজিক্যাল হেল আর একটা হচ্ছে মেন্টাল হেল। ফিজিক্যাল হেল ইট ইজ টলারেবল, কিন্তু সাইকোলজিক্যাল বা মেন্টাল যে হেল, অর্থাৎ যে মানে কি বলে নরক যন্ত্রণা মানসিকভাবে, এইটা একটা মানুষকে মানে কি বলে স্ট্রাইভ চালিত করে টু সুইসাইড, অর্থাৎ দেখবেন মৃত্যু যন্ত্র মানে মানসিক যন্ত্রণা মানুষকে দেখবেন হচ্ছে আত্মহত্যার দিকে ধাবিত করে। কথা বুঝছেন কিনা? তো বাস্তবতা হচ্ছে বিবেকের দংশনটা সবচেয়ে বড় দংশন, বিবেকের জাহান্নামটা সবচেয়ে বড় জাহান্নাম, এবং একটা সময় গিয়ে এটা অবশ্যই আপনার জাগ্রত হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে খেয়াল করে একটু দেখেন, সাম রাইজ বাই সিন এন্ড সাম বাই ভার্চু ফল। পাপে কারো উত্থান হয়, পুণ্যে কারো পতন হয়। আপনার কাছে জানতে চাওয়া, দ্য মিজারেবল, হ্যাঁ, have no other medicine but only hope। এই মিজারেবল আপনাকে বলতে হবে এটা কোন নাউন। মিজারেবল এটা আমি আপনাদের পড়াইছি নাউন চ্যাপ্টারে। মিজারেবল আপনাকে বলতে হবে এটা মূলত কোন নাউন। মিজারেবল এটা কোন নাউন প্লিজ? মিজারেবল। আচ্ছা, একটু খেয়াল করতে হবে আপনাদেরকে, আবেগের বশবর্তী হয়ে উদাহরণ দেয়া যাবে না। আবেগের বশবর্তী হয়ে মিজারেবল হ্যাভ, যেহেতু এটা হ্যাভটা হচ্ছে আপনার, হ্যাভটা হচ্ছে ভার্ব, খেয়াল করেন হ্যাভটা হচ্ছে ভার্ব, তাহলে নিঃসন্দেহে হ্যাভটা হচ্ছে ভার্ব, নিঃসন্দেহে মিজারেবল হচ্ছে সাবজেক্ট বা নাউন। আমি আপনাদের পড়াইছিলাম, মনে আছে কিনা দেখেন, পোর অ্যাডজেক্টিভ এর সাথে দা বসলে এটা হয়ে যাবে কমন নাউন, কমন নাউন এবং হচ্ছে প্লুরাল, কমন নাউন এবং হচ্ছে প্লুরাল, দা পোর। অ্যাজ সেম অ্যাজ মিজারেবল অ্যাডজেক্টিভ, কোনো সন্দেহ নাই, কিন্তু দা বসার পরে এটা হয়ে গেছে কমন নাউন এবং হচ্ছে প্লুরাল। মিজারেবল হ্যাভ নো আদার মেডিসিন, এবং প্লুরাল বলেই দেখেন হ্যাভ বসে আছে। এটা থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হইতো, এটা থার্ড পারসন প্লুরাল বলেই দেখেন হ্যাভ বসে আছে। এটা থার্ড পারসন সিঙ্গুলার হইলে কিন্তু আপনারা দেখেন হ্যাজ হইতো। আমি বলছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বক্তব্যটা থার্ড পারসনের জন্য, আপনাদের মনে আছে কিনা দেখেন। আপনাদের চিন্তাতে আমার এই কোর্সের মাধ্যমে আমি অনেকগুলো নতুন নতুন চিন্তা কিন্তু স্থাপন করছি, যেটা আপনি গত 20-25 বছর জীবনে একবারও ভাবতে শেখেন নাই। অনেক নতুন নতুন চিন্তা আমি আপনাদের মাথায় কিন্তু গেঁথে দিছি, কেননা এটা এই সাবজেক্ট হিসাবে আমি আর তুমি ছাড়া পৃথিবী সব থার্ড পারসন হলে মিজারেবল দুর্দশা, এটা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হওয়ার যৌক্তিক কোনো সুযোগ মানে নাই বলেই আমি মনে করি। সো ভালো করে খেয়াল করে দেখেন, মিজারেবল এটা কোনোভাবেই অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নেই। মিজারেবল পারসন হতভাগা ব্যক্তি, দা মিজারেবল, কথা বলছেন কেন, হতভাগাদের হ্যাভ নো আদার মেডিসিন অনলি হোপ, মানে কি বলে হচ্ছে আপনার কি বলে মানে ওই আশা ব্যতীত আর অন্য কোনো আসলে প্রতিকার বা মেডিসিন বা ওষুধ বা সমাধান নাই। সো আপনাকে আশা রাখতে হবে। ওকে, যেটা গান আছে না, কেন আশা বেঁধে রাখি জানি আসবে না ফিরে আর তুমি,
তবুও পথ চেয়ে থাকি, কেন আশা বেঁধে রাখি। কথা বলছেন কিনা? তাহলে মিজারেই বল। ওকে, তাহলে খেয়াল করে দেখেন আলটিমেটলি এরপরে বলছিলাম একটু খেয়াল করে দেখেন শেক্সপিয়ারের ট্র্যাজেডি 12টা, একটু কমেন্ট করবেন শেক্সপিয়ারের ট্র্যাজেডি 12টা, এবং সবগুলো দেখেন হচ্ছে ব্যক্তির নাম। শেক্সপিয়ারের ট্র্যাজেডি 12টা এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে 7টা দেয়া আছে, বাকিগুলো এতটা গুরুত্বপূর্ণ না। শেক্সপিয়ারের ট্র্যাজেডি হচ্ছে 12টা এবং সবগুলো দেখেন ব্যক্তির নামে। কেমন? শেক্সপিয়ারের ট্র্যাজেডি কমেন্ট করেন 12টা, ট্র্যাজেডি কমেডি 3টা, ট্র্যাজেডি 12টা, হ্যামলেট, ম্যাকবেথ, হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো, কিং লেয়ার, এরপরে অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা। বাট সিজার এন্ড ক্লিওপেট্রা লিখেছেন জিবি শো, যাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার। এরপরে জুলিয়াস সিজার, এটা নিয়ে তো নতুন করে বলার কিছু নাই। রোমিও এন্ড জুলিয়েট, আপনারা যারা ক্লাস করতেছেন প্রত্যেকটাই হচ্ছে রোমিও এন্ড জুলিয়েট। এখানে একটা শব্দ আছে ট্র্যাজেডি অফ ইটারনাল লাভ। ইটারনাল মানে চিরস্থায়ী, ইটারনাল ফরএভার, ইটারনাল লাভ। কথা বলছেন কিনা? এটা চিরস্থায়ী একটা ভালোবাসা বলেন বা প্রেম বলেন, যাই বলেন না কেন। শেক্সপিয়ারের ট্র্যাজেডি দেখেন হচ্ছে 12টা, আর সবগুলোই দেখেন হচ্ছে আপনার ব্যক্তির নামে। শেক্সপিয়ারের ট্র্যাজেডি হচ্ছে 12টা, আর সবগুলো কথা বলেন সবগুলো কিসের নামে? ব্যক্তির নামে। খেয়াল করে দেখেন শেক্সপিয়ারের সর্বশেষ আর সর্ববৃহৎ রিভেঞ্জ ট্র্যাজেডির নাম হচ্ছে দেখেন হ্যামলেট। বলা আছে দেখেন সর্বশ্রেষ্ঠ এন্ড সর্ববৃহৎ রিভেঞ্জ যে ট্র্যাজেডি, খেয়াল করে দেখেন সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ রিভেঞ্জ ট্র্যাজেডি, তার নাম হচ্ছে আপনার হ্যামলেট। আর সবগুলো ট্র্যাজেডি দেখেন ব্যক্তির নাম দিয়ে, এবং সবগুলো দেখেন হচ্ছে এলিট পিপুল, এলিট ক্লাস। এখানে একজন গরিব ব্যক্তি নেই, অল আর এলিট পিপুল। কথা কি মনে থাকবে? শেক্সপিয়ারের ট্র্যাজেডি কমেডি 3টা, আর ট্র্যাজেডি হচ্ছে 12টা, আর শেক্সপিয়ারের সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ রিভেঞ্জ ট্র্যাজেডির নাম হচ্ছে হ্যামলেট। কেমন? আচ্ছা, আসেন আমরা একটু সামনের দিকে আগাই। এরপরে কি বলছে দেখেন, ধারণা করা হয় থমাস কিডের 5 নাম্বার পেজে গিয়ে দেখে আসবেন। থমাস কিডের একটা বিখ্যাত ট্র্যাজেডি আছে, থমাস কিড, তার একটা বিখ্যাত লেখনী আছে থমাস কিডের। সেই বিখ্যাত ট্র্যাজেডির নাম হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। ধারণা করা হয় এই স্প্যানিশ ট্র্যাজেডি বা যাকে বলা হয় ব্লাডি ড্রামা, রক্তক্ষয়ী ড্রামা দেখে তিনি এই ট্র্যাজেডি লিখেন বলে ধারণা করা হয়। স্প্যানিশ ট্র্যাজেডি একজনকে পাওয়ার জন্য হচ্ছে দুইজনকে হত্যা করে, দুইজন প্রেমিককে হত্যা করে নায়িকাকে পাওয়ার জন্য। দুইজন প্রেমিককে, এখানে মিশা সওদাগরের মতো চরিত্র আছে, বাট যে যাকে ভালোবাসে মানে কি বলে রাজকন্যা, সে হচ্ছে খুবই গরিব, তাকে হত্যা করা হয়। এর পরবর্তী আরেকটা প্রেমিক, তাকে হত্যা করা হয়। প্রথম প্রেমিকের আত্মার দ্বিতীয় প্রেমিকের বাবা প্রতিশোধ নেওয়ার জন্য বারবার তাড়না দেয়। একটা স্প্যানিশ ট্র্যাজেডি, কারণ এখানে অভিনীত প্রত্যেকটা কলাকুশলী মারা যায়। সেই স্প্যানিশ ট্র্যাজেডি যাকে বলা হচ্ছে ব্লাডি ড্রামা, থমাস কিড, আর থমাস কিডকে বলা হয় ফাদার অফ, থমাস কিডকে বলা হয় ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি বা রিভেঞ্জ ট্র্যাজেডি, ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি। ট্র্যাজেডির বাবা হচ্ছে, নরমালি ট্র্যাজেডির বাবা হচ্ছে মনে রাখবেন মানলো, ট্র্যাজেডির বাবা হচ্ছে মানলো। কমেন্ট করেন ফাদার অফ ট্র্যাজেডি, ফাদার অফ ট্র্যাজেডি, ফাদার অফ ট্র্যাজেডির বাবা হচ্ছে মানলো। আর এই যে থমাস কিড, যার নামটা এখানে দেখতেছেন থমাস কিড, এই থমাস কিডকে বলা হয় ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি। কথা বলছেন? থমাস কিডকে বলা হয় ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি। হ্যামলেট আপনি ভালো করে জানেন, হ্যামলেট মানে স্মল হার্ট, স্মল হার্ট বা স্মল ভিলেজ। ওই যে গ্রাম এলাকায় দেখবেন বটতলায় একদম বিলের ভিতরে ধান ক্ষেতের মাঝখানে দেখবেন ছোট ছোট একটা ঘর আছে, যেখানে দু একজন বয়স্ক মানুষ বসবাস করে বা প্রাচীন মানুষ বসবাস করে, ছোট কুঠি। হ্যামলেট মানে স্মল হার্ট। এবং এই নাটকের প্রধান চরিত্র দেখেন বলা হচ্ছে প্রিন্স হ্যামলেট। প্রোটাগনিস্ট এই শব্দটা, এটা হচ্ছে সাহিত্যিক টার্ম। প্রোটাগনিস্ট সেন্ট্রাল ক্যারেক্টার, প্রোটাগনিস্ট প্রিন্স হ্যামলেট, যিনি হচ্ছেন জার্মানিতে পড়াশোনা করতেন, জার্মানিতে উইডেনবার্গ ইউনিভার্সিটি। কথা বলছেন কিনা? উইডেনবার্গ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন প্রিন্স হ্যামলেট। তাহলে একটু কমেন্ট করেন প্রিন্স হ্যামলেট কোথায় পড়াশোনা করতেন? জার্মানিতে। আপনি দেখবেন হচ্ছে ইংল্যান্ডের একদম ডান সাইডের নিচে মানচিত্রে আছে হচ্ছে জার্মানি, হিটলারের দেশ জার্মানি। কথা বলছেন কিনা? হ্যামলেট, হিটলার, খেয়াল করে দেখেন। তাহলে প্রিন্স হ্যামলেট, এগুলো কমেন্ট করেন, প্রত্যেকটা কমেন্ট করেন। হ্যামলেট মিন্স স্মল ভিলেজ বা স্মল হার্ট। হ্যামলেট মানে কি? স্মল ভিলেজ বা স্মল হার্ট। খেয়াল করে দেখেন, হ্যামলেট মানে হচ্ছে স্মল ভিলেজ বা স্মল হার্ট। ওকে, হ্যামলেট। আলটিমেটলি প্রিন্স হ্যামলেট হচ্ছে নাটকের প্রধান চরিত্র, যাকে বলা হচ্ছে প্রোটাগনিস্ট।
সেন্ট্রাল ক্যারেক্টার, প্রোটাগনিস্টকে যদি আপনি আমাদের বাংলাদেশের ভাষায় বলেন, চিন্তা করেন, তাহলে আমরা বলতে পারি এইভাবে, ওই যে মনে আছে কিনা আপনার, সেটা হচ্ছে শ্রেষ্ঠাংশ বলে একটা কথা আছে। অর্থাৎ আপনি দেখবেন প্রতি শুক্রবার সিনেমা শুরু হওয়ার আগে বলতো যে আজকের সিনেমার নাম এই, শ্রেষ্ঠাংশে নায়ক রাজ্জাক। সো আপনি চাইলে এটাকে এই প্রোটাগনিস্টের বাংলা লিখতে পারেন শ্রেষ্ঠাংশে। মানে আমি চাচ্ছি কি আপনি এই চরিত্রগুলোকে আপনার কালচার দিয়ে চিত্রায়ন করেন, তাহলে মনে রাখা সহজ হবে। আপনার যে বাংলাদেশি কালচার, তারা তো আর শ্রেষ্ঠাংশে বলবে না, তারা শ্রেষ্ঠাংশে তো আর বলবে না, তারা এভাবে বলবে। কথা কি বুঝতেছেন কিনা? কিং হ্যামলেট কোথাকার রাজা? ডেনমার্কের রাজা। আমি আপনাদের বলছিলাম ডেনমার্ক, মনে আছে? আর ডেনমার্কের রাজধানীর নাম কি বলেন? কোপেনহেগেন। কোপেনহেগেন, কি সুন্দর নাম দেখেন তো, হেগেন। কোপেন বাদ দিলে হেগেন একটা শব্দ থাকে। নগেন, নগেন নাম আমরা শুনছেন। ওকে, ক্লাউডিয়াস, এই যে ক্লাউডিয়াস, ক্লাউডিয়াস হচ্ছে চাচা। এই নাটকের শয়তান ক্লাউডিয়াস, চাচা। ক্লাউডিয়াস কে বলেন? চাচা। আর যে গার্ট্রুডে মা, যে বিষ পানে মারা যান, গার্ট্রুডে মা। অফেলিয়া নায়িকা, অফেলিয়া। অফেলিয়া নায়িকা, অফেলিয়া। হোরাসিও হচ্ছে বন্ধু, বিশ্বাস বন্ধু আর কি, হোরাসিও। কথা বলছেন কিনা? বন্ধু। তাহলে অফেলিয়া মা, সরি, অফেলিয়া হচ্ছে নায়িকা, মা বলতেছি কেন? গার্ট্রুডে হচ্ছে মা আর অফেলিয়া হচ্ছে নায়িকা। নামটাও আমার খুব সুন্দর লাগে, অফেলিয়া। কথা বলছেন কিনা? ক্লাউডিয়াস চাচা, পিতা হত্যার প্রতিশোধ। আমরা নাটকটার একটু কিছু অংশ দেখে আসবো, তাহলে একটু খেয়াল করে দেখেন। কিং হ্যামলেট কোথাকার রাজা বলেন? কিং হ্যামলেট হচ্ছে কোথাকার রাজা? আলটিমেটলি যখন প্রিন্স হ্যামলেটের কাছে হচ্ছে খবর গেল তার বাবা হচ্ছে সাপের কামড়ে মারা গেছেন, কথা বলছেন কিনা? এই সাপের কামড়ে মারা গেছেন, উনি তখন জার্মানি থেকে এসে দেখেন, ডেনমার্কে এসে দেখেন যে তার চাচা সিংহাসনে বসে আছেন এবং তার মা বসে আছেন পাশে। এবং এইটা দেখার পরেই বলছিলেন যে ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন। যেখানে বাবা মৃত্যুর কিছুদিন হয় নাই, খেয়াল করেন, বাবা মৃত্যুর কিছুদিন হয় নাই, এর মধ্যে মানে রক্তের দাগ এখনো শুকায় নাই, সেখানে তুমি কেমনে পারো যে চাচাকে বিয়ে করে চাচা সিংহাসন আরোহণ করছে আর তুমি তার পাশে বসে আছেন? এবং ক্যাথলিকের মধ্যে আত্মীয়দের বিয়ে করার একটা বড় নিষেধাজ্ঞা আছে। তো এখন এই ঘটনার পরবর্তীতে ওই যে ফ্রেইলটি, যেটা 36 আসছিল, 37 আসছিল, ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন, নারী তুমি আসলে অবলা। কথা কি বুঝতেছেন কিনা? আসেন আমরা একটু দেখে আসি, একটু খেয়াল করেন, আমরা একটু ঘুরে আসি, আমরা একটু নাটকে যাবো। আমি বলছিলাম যে শেক্সপিয়রে আমরা একটু সময় নিব, যদি আপনারা কষ্ট না পান। কেমন? আমরা একটু নাটক দেখে আসি, যদি আপনারা কি বলে হচ্ছে রোজা, আমি যদি বলি যে অফেলিয়া দেখেন, অফেলিয়া, ডেথ অফ অফেলিয়া। ওকে, ডেথ অফ দেখেন, অফেলিয়া, ডেথ অফেলিয়া, এটাই মনে হয়, এটাই হবে না? হ্যাঁ, এই যে দেখেন অফেলিয়া পালিয়ে যাচ্ছে, অফেলিয়া দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, একটু পরে হচ্ছে সে তার পিছনে দেখেন হচ্ছে তাকে ফলো করতেছে, দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, তাহলে কমেন্ট করেন। এই যে ভেসে উঠলো অফেলিয়া, ডেথ, পানিতে ডুবে মারা যায় অফেলিয়া। আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমরা যদি আরেকটু সামনে যাই, লাস্ট সিনারি অফ হ্যামলেট, একটু আসেন আপনাদের নিয়ে নাটক দেখি আর কি, বেয়াদবি নেবেন না যেহেতু আপনাদের পড়াচ্ছি। লাস্ট সিনারি অফ সরি, last scene of Hamlet. Yes, last scene of Hamlet, এই যে last scene of Hamlet দেখতে পাচ্ছেন। আলটিমেটলি তার ভিতরে চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। এই রমজানে ওরে সাকিব গ্লুকোম্যাক্সি আর কি, আচ্ছা হ্যামলেট, এটা হচ্ছে সেই হ্যামলেট চরিত্রটা করছে। এবং আমি সত্যি কথা বলি, যে নায়কটা হ্যামলেটের চরিত্র চিত্রায়ন করেছে, আপনাকে একটা অনেস্টলি বলি, যে নায়কটা হ্যামলেটের চিত্রায়ন করেছে, বাস্তবতা হচ্ছে আলটিমেটলি কি বলে হচ্ছে, এই যে নায়কটার কথা বলি, এই নায়কটা যে হ্যামলেট চিত্রায়ন করেছে, তার একটা বিখ্যাত সিনেমা আছে, দেখবেন ব্রেভহার্ট, আপনি দেখবেন সিনেমাটা। সেটা হচ্ছে স্কটল্যান্ডের স্বাধীনতা ইতিহাস নিয়ে রচিত হচ্ছে ব্রেভহার্ট, নামটা শুনলে মনে হবে। আলটিমেটলি হচ্ছে আমি আপনাকে বলেছিলাম যে 1603 সালে স্কটল্যান্ড ইংল্যান্ড একত্রিত হয়। তো আলটিমেটলি ব্রেভহার্ট এই সিনেমাটা অভিনয় করেছেন এই নায়কটাই। আমার ওনার অভিনয়টা আমি খুব ভালো লাগে আর কি।
সো সত্যি বলতে ওই যে দেখেন একটা বিখ্যাত উক্তি আছে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। হ্যামলেট একটা দ্বিধায় পড়ে গেছে, আসলে এটা হতে পারে কি পারে না, পারে কি পারে না। এবং বাস্তবতা হচ্ছে যে প্রিন্স কিং হ্যামলেটকে যে 20 পানে মারা হয়, ঠিক সেইভাবেই হচ্ছে আপনার যেভাবে মেরে ফেলা হয়, ঠিক সেইভাবে হচ্ছে আলটিমেটলি একটা নাটক লাস্টে মঞ্চস্থ করা হয়। এবং এই নাটক মঞ্চস্থ করার মাধ্যম দিয়ে হচ্ছে আলটিমেটলি এই নাটকটা মঞ্চস্থ করা হয় তার চাচার সামনে, তার মাও ছিলেন, এবং আলটিমেটলি তার মা 20 পানে মারা যান। এবং এই চাচার সামনে যখন হ্যামলেটটা, মনে রাখবেন আপনার অতীতের পাপ যদি যখন কারো পরোক্ষ গল্প আকারে আপনার সামনে ভেসে উঠবে, দেখবেন আপনার হৃদয়ের ভিতরে একটা ভয় কাজ করে, আপনার হৃদয়ে একটা কাঁপুনি উঠে, আপনার দেহের ভিতরে দেখবেন অটোমেটিক একটা মানে ঘাম ঝরা শুরু হয়। সেই প্রিন্স ক্লাউডিয়াসের সামনে যখন হচ্ছে তার বাবাকে ঠিক যেভাবে হত্যা করা হয়েছে, স্বপ্নযোগে যখন হ্যামলেট এটা দেখেছিলেন, ঠিক এইটা যখন হচ্ছে মঞ্চস্থ করা হয়, তার চাচা ক্লাউডিয়াস সিংহাসন ছেড়ে অবাক দৃষ্টিতে হচ্ছে ভেসে মানে উঠে আসেন। এবং তার চোখের যে ভাষা, এটা পড়ে মানে প্রিন্স হ্যামলেট ট্রাই টু ডিটারমাইন, নির্ধারণ করার চেষ্টা করেন যে মানে তার চাচাই অপরাধী, অর্থাৎ তার চাচার চোখে কিন্তু একটা অপরাধের আভাস। উনি ট্রাই টু রিড দ্য কনসাইন্স অফ দ্য আইস অফ হিজ ক্লাউডিয়াস, অর্থাৎ ক্লাউডিয়াসের চোখের যে ভাষা, এটা পড়ার চেষ্টা করেন এবং এর মধ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে তার চাচাই হচ্ছে এর কি বলে হচ্ছে হত্যাকারী। যাই হোক, আসেন আমরা একটু সময় নিয়ে এটা দেখতে পারি, বেশি না, 3-4 মিনিট। সরি টু সে, এই যে দেখেন চাচাকে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন চাচাকে হত্যা করে ফেললো। কেননা আলটিমেটলি বাস্তবতা হচ্ছে তার চাচা কিন্তু সিংহাসন ছেড়ে উঠে এসেছিল, এবং তার এই চাচার যখন সিংহাসন, অর্থাৎ তার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে, তার চাচা যখন এই সিংহাসন ছেড়ে উঠে আসলেন, এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছেন যে তার চাচা হচ্ছে তার বাবার হত্যাকারী, এবং এরপরে হচ্ছে তিনি তার কি বলে হচ্ছে চাচাকে নিজে হত্যা করেন। সো ক্লাউডিয়াস মারা যান হচ্ছে হ্যামলেট হত্যা করেন, আর হ্যামলেট তো নিজে মারা যান, আর তার মা মারা যান হচ্ছে 20 পানে। তো আমি বলতেছি হচ্ছে আপনি যে কাজটাগুলো করবেন, যেমন বলা আছে ম্যাকবেথের শুরুতে বলা আছে 3 ডাইনি, দেখবেন হচ্ছে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ প্লে। আপনি ছোট ছোট ক্লিপগুলো ইউটিউবে আছে, এগুলো একটু সার্চ দিয়ে দেখবেন। আমি আবারও বলতেছি, জিকে এটা সাধারণ জ্ঞান, এটাকে যত গল্প কায়দা কানুন করে মনে রাখা যায় ততটাই। আপনি গ্যারান্টি দিচ্ছি যখন পরীক্ষার হলে প্রমাণ, আপনি ধরুন কোনো প্রশ্ন কমন পাবেন যে অফেলিয়া কিভাবে মারা যায়, গ্যারান্টি দিচ্ছে আমার এই ক্লাস ভিডিও, অর্থাৎ আমি যে অফেলিয়া মারা গেছে পানিতে ডুবে, এটা যে আপনাকে দেখাইছি, এটা আপনার মনে পড়বে। সো আমি চাচ্ছি যে সাহিত্যটা প্র্যাকটিক্যাল ইমাজিনেশন, ইভেন হচ্ছে লাস্ট 7 ডেজ, অর্থাৎ পরীক্ষার আগে আপনাদের ক্লাস শেষ করলেও আপনি যদি আমাকে বলেন যে স্যার পরীক্ষার আগের দিন রাতে কি পড়বো, বা পরীক্ষার আগের দিন রাতে সকালবেলা কি পড়বো, আমি আপনাকে বলবো বাংলা সাহিত্য, ইংলিশ সাহিত্য, এটা পড়ে টাটকা গিয়ে এক্সাম দিবেন। আগামী বেশ কিছু ক্লাসে আমি 8-10টা ক্লাসে শেষ করব, পরীক্ষার আগেও সাহিত্যের এই ক্লাসগুলো রিভাইজ চলমান থাকবে, শুধু গল্পের আকারে। আমার কথা কি বুঝতেছেন কিনা? আশা করি এই ব্যাপারে আপনাদের কোনো আপত্তি থাকবে না। তাহলে শেষবারের মতো বলি, প্রিন্স হ্যামলেট কি বলে ডেনমার্কের রাজা, প্রিন্স হ্যামলেট, কিং হ্যামলেট উনি হচ্ছেন ডেনমার্কের রাজা, দেখতে পাচ্ছেন ডেনমার্কের রাজা। ওই যে বলছিলাম, দেখেন খেয়াল করে দেখেন, তার মাকে দেখার পরে হচ্ছে বলছিলেন ফ্রেইলটি দাই নেম ইজ উইমেন, নারী তুমি অবলা, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। অর্থাৎ এটা হতেও পারে না পারে, আমাদের প্রত্যেকের ভিতরেই একটা হ্যামলেট, অর্থাৎ উই আর মডার্ন পিপুল অল আর হ্যামলেট, আমাদের প্রত্যেকের ভিতরেই একটা হ্যামলেট বসবাস করে। আপনি এখানে স্বীকার করেন বা না করেন, আপনি জীবনের অনেকগুলো সিদ্ধান্ত নিতে গেলে ইউ আর অ্যাম্বিভ্যালেন্ট, এটা করবো কি করবো না, যাবো কি যাবো না, পালাবো কি পালাবো না, ওর হাত ধরে যদি ঘর থেকে পালাই আমার সুখ হবে কি হবে না, যদি না হয় আমি বাড়ি তো আর ফিরে আসতে মুখ দেখাইতে পারবো না। সো অল পিপুল আর মডার্ন পিপুল আর হ্যামলেট, কথা বলছেন কিনা? তার মাকে যখন উনি হচ্ছেন বসে থাকতে দেখলেন তার চাচার পাশে, তার মাকে যখন বসে থাকতে দেখলেন তখন বললেন ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন। ফ্রেইলটি এটা 37তম বিশেষ, এটা ছিল হচ্ছে নাউন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে একটা বিষয় দেখেন, there is nothing either good or bad but thinking make it so, ভালো মন্দ বলে কিছুই নাই, আমাদের চিন্তায় ভালো মন্দ তৈরি করে, এটা 41তম বিশেষে ছিল। there is nothing, মানে there is nothing good or bad, ভালো মন্দ বলে কিচ্ছু নাই। আপনি ভালোকে ভালো বললে মানে ভালো, কাউকে ভালো ভাবলে সে ভালো, কাউকে খারাপ ভাবলে সে খারাপ। আলটিমেটলি দেখেন হচ্ছে, আলটিমেটলি ধরেন আপনার হাজবেন্ড অফিসে দেরি করতেছে, বাট তার ফোনটা বন্ধ, বৃষ্টির রাত, ঝড়ের রাত, আপনি ভাবতেছেন যে হচ্ছে 3 ঘন্টা এখনো ফিরে নাই,
অফিস টাইমে 3 ঘন্টা পার হয়ে গেছে, আপনি তার ব্যাপারে খারাপ কিছু পরিণতি চিন্তা করতে করতে আপনি অসুস্থ হয়ে গেছেন, অথচ দেখবেন 3 ঘন্টা পরে আপনার হাজবেন্ড সুস্থ হয়ে বাসে ফিরলে আপনাকে নিয়ে যাবার মেডিকেলে ভর্তি করাইতে হয়েছে। সো এটা হচ্ছে বাস্তবতা। সো এই কারণে আলটিমেটলি দ্যাট ইজ নাথিং আইদার গুড অর ব্যাড, ভালো মন্দ বলে কিচ্ছু নাই, আমাদের মনের চিন্তাটাই ভালো মন্দ তৈরি করে। কথা বুঝতেছেন কিনা? আরেকটা গুরুত্বপূর্ণ দেখেন বলছে, when sorrow comes they come to not single piece but in battalion, যখন দুঃখ আসে তখন একা আসে না, পুরো একটা ব্যাটালিয়ন নিয়ে চলে আসে। কথা বলছেন কিনা? দুঃখ বা বিপদ কখনো একা আসে না। খেয়াল করে দেখেন, আমার বাবা যেদিন মারা যায়, সত্যি কথা বলি, আমার বাবা যেদিন মারা যায়, মারা যাওয়ার পরের দিন থেকে মানে মানুষের, আশেপাশের মানুষের বেশ কিছু অত্যাচারের ভিকটিম ছিলাম, সে জমি জমা নিয়ে, দখল নিয়ে, বা বিভিন্ন কারণে, বাট উই আর হেল্পলেস। কথা বলছেন কিনা? সো সত্যি কথা হচ্ছে, যখন বিপদ আসে একাকে আসে না। সো প্রিয় শিক্ষার্থী, আমি চাচ্ছি হচ্ছে শেক্সপিয়রের ব্যাপারটা এখান থেকে যেহেতু সর্বাধিক প্রশ্ন আসে একজন ব্যক্তি থেকে, আমি চাচ্ছি আপনাকে আরো একটু ডিটেলস বা আরো একটু আমার মানে জ্ঞানের ভিত্তিতে আপনাদেরকে আরেকটু সময় নিয়ে পড়াতে। আশা করি আপনারা আশাহত হবেন না, আর সময় দিবেন আর কি। সো আজকে আর বাড়াবো না, হ্যামলেট ভালো করে একটু দেখে আসবেন। হ্যামলেটে আরো কিছু আমি হচ্ছে কি বলে কোটেশন অ্যাড করছি, ওই নতুনটার কাজ চলতেছে, ওই পিডিএফটা আপনাদের দিয়ে দিব। আরো কিছু খুব গুরুত্বপূর্ণ কিছু কোটেশন আপনাদেরকে পড়তে হবে, বাট এই চারটা হচ্ছে মেজর, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, প্রিন্স হ্যামলেট। আর ফেয়ারলি দ্য নেম ইজ উইমেন, এটা হচ্ছে এই উক্তিটা, যদি প্রশ্ন আসে উক্তিটা কাকে উদ্দেশ্য করে করা, প্রশ্ন না দেখে বুঝবে না এটা এই কাকে মানে উদ্দেশ্য করে করা, তার মাকে অর্থাৎ গার্ট্রুডে। আর এই উক্তিটা কে দিয়েছিলেন? প্রিন্স হ্যামলেট দিয়েছিলেন। সো এই বিষয়গুলো একটু মানে যত্নের সাথে আপনাদেরকে দেখতে হবে। পঙ্গু হাসপাতালে আমার এক শিক্ষার্থী বোন, তার বাবা ভর্তি আছেন। তার বাবা গত কয়েকদিন আগে চা খেতে গেছেন চায়ের দোকানে গ্রামে, বাট ওই যে চায়ের দোকানে যে মাচানটা থাকে, যে খুঁটিটা থাকে, উনি খুঁটিতে হেলান দিয়েছিলেন, খুঁটিটা পচে গেছে, ওই চালাটা পুরোটা পড়ে তার ঘাড়ে মারাত্মক অবস্থা খারাপ। তো সেখানে একটু দেখা করতে যাবো। ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে আবার কথা বলবো। ভুল ত্রুটি মাফ করবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর ক্লাসগুলো শুধু একটু শুনতে থাকবেন, আশা করি আপনার উপকার হবে। সো শুভকামনা, দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।